যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও জোরদার হামলা করেছে ইসরায়েল। এদিকে বিমান হামলায় ৪৫ জন নিহতের পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আরও থাকছে গাজায় হামাসে ইসরায়েলের ২ সেনাকে হত্যা। সর্বশেষ রাশিয়ার গ্যাস প্ল্যান্টে ইউক্রেনের বড় হামলার খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন তো, একটা শহর গাজা, যেখানে একসময় ছিল হাসি, ছিল প্রাণের স্পন্দন, ছিল লক্ষ লক্ষ নিষ্পাপ ফুলের মতো শিশু, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ রূপ। দীর্ঘ ২ বছরের যুদ্ধবিরতির পর তারা ফিরছিল নিজেদের ভাঙা ঘরে, ধ্বংসস্তূপের নিচে মাথা নোয়াতে, হয়তো একটু শান্তি খুঁজতে। কিন্তু সেই শান্তি আর মিলল না। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। এখন সেই শহরটা ধ্বংসস্তূপে পরিণত। সেই হাসিগুলো নেই, শুধু পড়ে আছে নিথর দেহ। ভাঙা দেয়ালের পাশে ছড়িয়ে আছে শিশুর ছোট্ট হাত পা, যারা কিছুদিন আগেও মা বলে ডাকত। ভাবতে কষ্ট হয়, তাই না? কিন্তু এই ভয়াবহ বাস্তবতাই এখন প্রতিদিনের চিত্র ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ফিলিস্তিনের শিশুর আত্মা যদি আপনার হৃদয় কম্পন সৃষ্টি করে, তবে নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। আর গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কেঁদে ওঠে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রতিটি ধর্মপ্রাণ মানুষের কাছে। আপনার একটি শেয়ার, আপনার একটি কথা, হয়তো সেটা পৌঁছে যাবে তাদের কাছে যারা গাজার শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা জানাই সেই খবর যা বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও জোরদার হামলা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় ২ বছর ধরে চলা লড়াই বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে উপত্যকাটিতে স্থায়ী শান্তির আশা দেখা দিয়েছিল। তবে এ ঘটনার পর সে আশা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। ইসরায়েল ও হামাস এ হামলার দায় একে অপরের উপর চাপাচ্ছে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গাজার একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাস হামলা চালিয়েছে। হামলায় রকেট, গ্রেনেড ও স্নাইপার ব্যবহার করেছে তারা। এটি যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন। জবাবে ইসরায়েল রাফায় বিমান হামলা চালিয়েছে। তবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জাত অল রিশেক বলেন, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে তার অভিযোগ। আল রিশেক বা ইসরায়েলি সামরিক কর্মকর্তা কেউই গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে কিছু বলেননি। তবে গাজার গণমাধ্যম দপ্তর গতকাল শনিবার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস গতকাল এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। তাদের কাছে রাফায় সংঘর্ষের কোনো খবর নেই। বিবৃতিতে বলা হয়েছে, আমরা চুক্তিতে থাকা সব বিষয় বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজা উপত্যকার সব এলাকায় যুদ্ধবিরতি বজায় রাখা। আমাদের কাছে রাফায় সংঘর্ষের কোনো খবর নেই, কারণ এগুলো দখলদারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন রেড জোন। গত মার্চ মাস থেকে সেখানে আমাদের অবশিষ্ট গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য হামাসকে অভিযুক্ত করেছেন। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ও জ্যেষ্ঠ সুরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেছেন। তিনি গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীদের স্থাপনা লক্ষ্য করে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও এখনও পর্যন্ত মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিংস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষ পীড়িত গাজা উপত্যকায় বড় পরিসরে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
গতকাল শনিবার নেতানিয়াহুর দপ্তর জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা সীমান্ত বন্ধ থাকবে। সোমবার থেকে মিশরে ফিলিস্তিনের দূতাবাস আবারও চালু হচ্ছে, এমন ঘোষণা আসার পরপরই ইসরায়েল কথা জানিয়ে দেয়। তবে হামাস বলেছে, রাফা ক্রসিং বন্ধ থাকায় তাদের কাছে থাকা জিম্মিদের মরদেহ হস্তান্তর করতে অনেক দেরি হতে পারে। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, রাফা ক্রসিং বন্ধ হলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের খুঁজে বের করতে প্রয়োজনীয় সরঞ্জামের প্রবেশ বন্ধ থাকবে। এর ফলে মরদেহ শনাক্তে ফোরেনসিক টিমের প্রবেশ ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবহার বাধাগ্রস্ত হবে। 2023-এর 7 অক্টোবর ইসরায়েল আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় 1200 ইসরায়েলি নিহত হন, জিম্মি করা হয় 251 জনকে। এর জেরে ওই দিন থেকেই গাজায় নৃশংস হামলা চালায় ইসরায়েল। তাদের হামলায় এখনও পর্যন্ত 68,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হন বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সম্প্রতি 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে কয়েক ধাপে জিম্মিদের মুক্তি দেয় হামাস। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের কাছে থাকা অবশিষ্ট জীবিত ও মৃত জিম্মিদের ইসরায়েলের কাছে ফেরত দেওয়ার কথা বলা হয়। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, এখনও পর্যন্ত 20 জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এখনও হামাসের কাছে 48 জিম্মি আছেন। এবার থাকছে বিমান হামলায় ৪৫ জন নিহতের পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। গতকাল রোববার ১৯ অক্টোবর দিনভর গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় রোববার সকালে রাফাতে তাদের 2 সেনা নিহত ও 3 জন গুরুতর আহত হয়। ওই সময় ইসরায়েলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে। তখন 2 ইসরায়েলি সেনাও নিহত হয়। যদিও হামাস জানিয়েছে, রাফায় সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়। তা সত্ত্বেও দখলদাররা গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায়। দিনের শেষ দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর প্রতিরক্ষা বাহিনী আবারও যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে, যা হামাস ভঙ্গ করেছিল। গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। তা সত্ত্বেও প্রায় প্রতিদিন ইসরায়েল গাজার মানুষের উপর হামলা চালিয়েছে। এতে করে যুদ্ধবিরতি কার্যকরের পরেও আরও অন্তত ৭০টি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদার ইসরায়েলের সরকার রোববার ঘোষণা দিয়েছিল, গাজায় তারা ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে। তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিনা সেটি এখনও জানায়নি তারা। এদিকে গাজায় হামাস ইসরায়েলের 2 সেনাকে হত্যা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় 2 সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন মেজর ইয়ানিফ কোলা ২৬ এবং সার্জেন্ট ইতাই ইয়াভেটস ২১। একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের সদস্য। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। রবিবার ইসরায়েল গাজায় একাধিক বিমান ও স্থল হামলা চালায়, যা চলতি মাসের যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সেনাবাহিনী দাবি করেছে, তাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় বিমানযুদ্ধ, অন্যান্য আকাশযান ও আর্টিলারি হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্রভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, হামাসের ব্যবহৃত একটি সুড়ঙ্গকেও ১২০টি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফাহ অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই। বিবৃতিতে সংগঠনটি জানায়, রাফাহ এলাকায় কোনো সংঘর্ষ বা অভিযানের খবর আমাদের জানা নেই। ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রেড জোন এবং সেখানে থাকা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন। ইসরায়েলি বাহিনী রাফাহতে হামলা করার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে হামাস তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে। সর্বশেষ
রাশিয়ার গ্যাস প্ল্যান্টে ইউক্রেনের বড় হামলার খবর। ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলের ওরেনবুর্গ অঞ্চলে একটি বড় গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। রাশিয়া ও কাজাখস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর কেন্দ্রটি সাময়িকভাবে গ্যাস গ্রহণ বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রম পরিচালিত এই কেন্দ্রটি বিশ্বের অন্যতম বড় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনা। প্রতি বছর সেখানে প্রায় ৪৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস প্রক্রিয়া করে। সর্বশেষ হামলায় এর একটি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সামরিক সদর দপ্তর জানিয়েছে, হামলায় কেন্দ্রটির গ্যাস পরিশোধন ইউনিটে বড় ধরনের আগুন লাগে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। ইউক্রেন এটাকে বলছে রাশিয়ার যুদ্ধযন্ত্রকে দুর্বল করার কৌশল। অন্যদিকে ইউক্রেনের অভিযোগ, রাশিয়া নতুন ধরনের বোমা ব্যবহার করছে, যা দূরের বেসামরিক এলাকাতেও আঘাত হানতে সক্ষম। খার্কিভ অঞ্চলে রকেট চালিত বোমা ব্যবহার করে রাশিয়া একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা শনিবার রাতে ইউক্রেনের ৪৫টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া সেই দিন রাতে ৬২টি ড্রোন ছোড়ে, যার মধ্যে ৪০টি প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় বা পথভ্রষ্ট হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে কিছু ভূমি ছেড়ে দিতে হতে পারে। তিনি বলেন, পুতিন কিছু অর্জন করেছেন, আর তিনি কিছু রাখতেও চাইবেন। ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি ইউক্রেনের জন্য কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। এক মুহূর্ত থেমে ভাবুন, এই পৃথিবীর এক কোণে যখন শিশুরা মায়ের কোল খুঁজে পায় না, যখন এক একটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়, আমরা তখনও খবর শুনে পরের খবর দেখি। কিন্তু যদি সত্যিই আপনার হৃদয় কাঁপে, যদি গাজার নিরীহ মানুষগুলোর জন্য একটুখানি ব্যথা অনুভব করেন, তবে নিচে কমেন্টে লিখুন, গাজার শান্তি চাই। আর এই নিউজটি শেয়ার করুন, যেন সত্য পৌঁছায় প্রতিটি বিবেকবান মানুষের কাছে। আপনার একটি শেয়ার হতে পারে একটি প্রাণ বাঁচানোর সূচনা। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। আমরা বিশ্বাস করি, সত্য গোপন নয়, সত্য প্রচারিত হওয়া উচিত। আপনি শুনছিলেন বিশ্বের নির্ভরযোগ্য সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।